হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনার উপরে আমাদের 20টি এমসিকিউ থাকে। তো আমরা সেখানে শুধুমাত্র হিসাব বিজ্ঞানের যে 10টি এমসিকিউ রয়েছে সেটি নিয়ে আজকের এই ভিডিওটা করব। পরবর্তী সেকশনে আমরা ব্যবস্থাপনা অধ্যায়টুকু দেখাই দেব। ঠিক আছে, তো শুরু করা যাক আমাদের। কোয়েশ্চেন নাম্বার 1, অর্থনৈতিক মন্দার সময়কালে কোন ব্যয় প্রবাহ পদ্ধতি সর্বনিম্ন নিট আয় সৃষ্টি করে? আগে আমাকে জানতে হবে অর্থনৈতিক মন্দা মানে কি, মুদ্রাস্ফীতি না মুদ্রা হ্রাস? এটা হচ্ছে আমাদের কাছে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, মুদ্রাস্ফীতি মনে রাখবো। মুদ্রাস্ফীতি মানে কি, আমাদের দৈনন্দিনভাবে পণ্যের পরিমাণ, দামের পরিমাণ বৃদ্ধি পাওয়া। এটার উপর আমরা ডিটেলস ভিডিও আমি চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন লিফোফিফো অধ্যায়ে গিয়ে। তো এটা হচ্ছে মুদ্রাস্ফীতি, যখন হ্রাস হয় মানে পণ্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল 10, পরে হয়ে গেল 20, পরে হয়ে গেল 30। এখন আপনি বোঝেন সর্বনিম্ন নিট আয় সৃষ্টি করতে বলা হয়েছে। এখন আপনার একটা পণ্যের বর্তমানে বাজার মূল্য 50 টাকা, আপনি এইভাবে করে পণ্য গোডাউনে রেখেছেন। এই পণ্য যদি বিক্রি করেন আপনার লাভ হবে এখানে 40 টাকা, এই পণ্য বিক্রি করলে আপনার লাভ হবে এখানে 20 টাকা। তাহলে এটা কোন পদ্ধতি বলেন তো? আগের মূল্য আগে যায়, তাই তো? আগের মাল আগে যায়, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো পদ্ধতি করলে আপনার 40 টাকা লাভ, আর লাস্টের পণ্য যদি আপনি আগে বিক্রি করেন তাহলে আপনার 20 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, উত্তর কি চাইছে? সর্বনিম্ন আয়। সর্বনিম্ন আয় কোথায় হচ্ছে? এখানে। কোন পদ্ধতি এটা? লিফো পদ্ধতি। আশা করি আমরা মনে রাখবো। তো অ্যান্সার হচ্ছে বি, লিফো পদ্ধতিতে। নেক্সট কোশ্চেনে এখানে চেয়েছে ব্যবসার লাভ বা ক্ষতি কত। এই সেম কোশ্চেনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, মানে একই অধ্যায়ে প্রশ্ন এসেছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধানটা দেখিয়েছি। এখানে দেখি প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক সম্পদ এবং দায়। প্রারম্ভিক সম্পদ যদি 3 লাখ এবং প্রারম্ভিক দায় যদি 1 লাখ হয়, তাহলে এই দুটা গ্যাপ হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন, যেটা কিনা 2 লক্ষ টাকা। সমাপনী মূলধন প্রারম্ভিকের 20% বেশি, তার মানে 2 লক্ষের 20% বেশি। 2 লক্ষের 10% 20,000, 20% 40,000। তাহলে সমাপনী মূলধন দাঁড়ালো আমার কাছে 2,40,000 টাকা। মালিক 50,000 টাকা বিনিয়োগ করেন সারা বছর ধরে এবং 1 লক্ষ টাকা উত্তোলন করে থাকে। মালিক 50,000 টাকা বিনিয়োগ করে এবং 1 লক্ষ টাকা উত্তোলন করে থাকে। তাহলে লাভ বা ক্ষতির পরিমাণটি কত? এই তো আমার কাছে ম্যাথ। এখন দেখেন আমরা দুই পাশে ইকুয়াল করব, যে পাশে বেশি। যদি আমরা এ পাশে বেশি হয়ে থাকে তাহলে এই পাশের টাকাটা লিখবো, ওই পাশে বেশি হলে ওই পাশের টাকাটা লিখবো। তাহলে আমরা এই পাশে বেশি 3,40,000 টাকা, হিসাব বন্ধ। 3,40,000 টাকা হিসাব বন্ধ। এখানে 2,50,000, এখানে 3,40,000, তার মানে আমাদের কাছে 90,000 টাকা এখানে বেশি আছে, তাই তো? দেখেন 90,000 টাকা বেশি। যদি এই পাশে বেশি হয় সেটাকে আমরা বলবো লাভ বা মুনাফা। এই পাশে বেশি হলে আমাদের কাছে ক্ষতি হইতো, ক্ষতি তো হয় নাই, লাভ হয়েছে। লাভ 90,000 টাকা। কোশ্চেন নাম্বার 2, আশা করি বুঝতে পেরেছি। কোশ্চেন নাম্বার 3, নিম্নে কোন লেনদেনটির ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়, একটু ভালোভাবে বুঝি আমরা। মালিকানা সত্ত্ব মানে কি? মালিকানা সত্ত্ব মানে হচ্ছে OE, যেটার বর্ধিত রূপ হচ্ছে C+R-D-E, ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস ড্রয়িংস মাইনাস এক্সপেন্সেস। মূলধনের সাথে রাজস্ব আয় যোগ করি, উত্তোলন এবং ব্যয়গুলোকে মাইনাস করি, তাহলে আমরা বুঝতে পারবো। ধারের সরঞ্জাম ক্রয়, যদি ধারের সরঞ্জাম ক্রয় করেন তাহলে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে এবং পাওনাদার বৃদ্ধি পাচ্ছে বা প্রদেয় হিসাব বৃদ্ধি পাচ্ছে, তাই না? এ এবং এল, ওইতে কোনো কাজ নেই। নাম্বার সি, নগদে পণ্য বিক্রি করলে আপনার রেভিনিউয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, রেভিনিউ বৃদ্ধি, আয় হচ্ছে মালিকের জন্য এবং নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, হলো না? নাম্বার ডি, বকেয়া বেতন পরিশোধ। বকেয়া বেতন তো দায় কমে যায়, নগদ টাকা কমে যাচ্ছে, হলো না? সেবা ধারে ক্রয় করেছেন, ধারে যদি সেবা ক্রয় করে থাকেন তাহলে আপনার জন্য কি হলো বিষয়টা? ক্রয় মানে কি? এক ধরনের এক্সপেন্স, তাই না? তার মানে আপনার এক্সপেন্স যে রয়েছে এই এক্সপেন্সের টাকার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এখন
এই ওই বা মালিকানা সত্ত্বকে কমায় কি এক্সপেন্স। এখন যেহেতু আপনি এখানে কোনো একটা সেবা ক্রয় করেছেন বা পণ্য ক্রয় তো হইতে পারতো, যেটাই ক্রয় করেন না কেন এর দ্বারা আমার প্রদেয় হিসাব এবং ওনার সিকিউরিটি দুইটাতে আমাদের কাছে একটা এফেক্ট পড়ছে। ঠিক আছে, যেহেতু আপনি ধারে সেবাটা ক্রয় করেছেন বা ধারে পাওনাদারটা পণ্যটা ক্রয় করেছেন, যেটাই হোক না কেন আপনার এক ধরনের এক্সপেন্স হয়েছে। কোনো সেবা বা পণ্য ক্রয় করলে এক্সপেন্স হয়ে থাকে, এক্সপেন্সের দ্বারা আমার ওনার সিকিউরিটির পরিমাণটা হ্রাস পাবে। ওকে, সো অ্যান্সার হচ্ছে আমাদের কাছে বি। হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী নয়। বহিস্থ ব্যবহারকারী নয় মানে কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী এখানে উৎপাদক পরিদর্শক। তার মানে আমাদের কাছে এটা সঠিক উত্তর হলো নাম্বার বি, উৎপাদক পরিদর্শক। ওকে, নেক্সট কোশ্চেন। পরিশোধিত ব্যয়ের সময় দাখিলা না হলে হিসাব সময়গুলি কি প্রভাব ফেলছে? আচ্ছা, পরিশোধিত ব্যয় যদি আমরা লিখতাম তাহলে কি করতাম? পরিশোধিত ব্যয় যদি আমরা লিখতাম তাহলে আমার এই যে ব্যয় এটা রয়েছে সেই ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি হইতো, এবং যেহেতু দায় আপনি এটা শোধ করেন নাই তার মানে আপনার একটা দায় ছিল, তাই না? বিষয়টা এই দায়ের পরিমাণটাও ওই সময়টা বেশি হইতো। এই তো এই দুটা কাজ আমাদের কাছে হতো। এখন এই যে দাখিলাটা তো আপনি দেন নাই, যদি না দিয়ে থাকেন তাহলে ব্যয় হ্রাস, তাই তো বিষয়টা, এবং দায়ও হ্রাস। এই তো এখন অপশনে কোথাও ব্যয় দেওয়া নেই, দায় হ্রাস আছে। দায় কম কোথায়? এই একটাতে কম, এই একটাতে কম, তাহলে দুটো আমাদের যে কোনো একটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। এখন কথা হলো যদি আপনি দায় কমে যায় এবং এটা এটা এক ধরনের হচ্ছে ব্যয়, এবং এটা ব্যয় কমে যাচ্ছে, ব্যয় কমে যাওয়া মানে কি? ব্যয় যত কমবে মালিকানা সত্ত্ব তত বৃদ্ধি পাবে, দুইটা ভাইস ভার্সা। তার মানে আমাদের কাছে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। নেক্সট কোশ্চেন আসে। ক্রয় মূল্য দেওয়া আছে, আউশকাল দেওয়া আছে, অবচয়ের পরিমাণ চেয়েছে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়, অবচয়ের সূত্র যদি আমাদের মনে থাকে আমরা একবার লিখে রাখি। ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আউশকাল। ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, এই যে টার্মটা এটাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য, আমরা জানবো। তাহলে আসি, ক্রয় মূল্য আমার এখানে 58,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা, তাহলে 58 বিয়োগ 2 56,000 টাকা। আবিষ্কার হচ্ছে 10 বছর, 10 দিয়ে ভাগ করব আমরা, একটা শূন্য বাদ, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের টাকার পরিমাণ 5,600 টাকা। এখন এটা হলো আমার কাছে বার্ষিক অপচয়। আমাদের এই সরঞ্জামটি কি পুরা বছর ব্যবহার হয়েছে এটা একটু দেখার প্রয়োজন। আমাদের পুরা বছর ব্যবহার হয়নি, এটা 1 এপ্রিল 2023 সালে করা হয়েছে এবং 23 সালে অবশ্য জানতে চাওয়া হয়, তার মানে এপ্রিলে 1 তারিখ থেকে ব্যবহার শুরু হয়েছে, তাহলে এপ্রিল মাসটা কাউন্ট হবে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস ব্যবহার হয়েছে। তার মানে এই যে 5,600 টাকা রয়েছে, এটাকে যদি 12 দ্বারা ভাগ করেন আপনি 1 মাসের পাবেন, এবং এটাকে যদি আপনি 9 দ্বারা গুণ করেন তাহলে আপনি 9 মাসের পাবেন। আপনার আমার লাগবে 9 মাসেরটা। ঠিক আছে, আমরা ক্যালকুলেটভাবে চিন্তা করব। 3, 4, 56 কি 4 দিয়ে ভাগ যায়? এটা জানার জন্য আমি এই চ্যানেলে দেওয়া আছে হিসাব বিজ্ঞানের বেসিক ক্যালকুলেশন, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে আপনি জানবেন যেটা এটা ভাগ যায় কিভাবে যায়। এটা 4, 14, 56, তাহলে 14, 3, 4, 12, 2, 3 কি 3, 1, 4, এই হলো 4,200 টাকা। অপশন নাম্বার সি। ওকে, আশা করি বুঝতে পেরেছি আমরা। নেক্সট কোশ্চেন। অধিকার শেয়ার ইস্যু করা হলে কি হয়? অধিকার শেয়ার ইস্যু করা হলে আপনি যখন ইস্যু করছেন, মানে আমাদের আগেকার হিসাবটা বন্ধ, এখন ইস্যু করা মানে নগদ টাকা পেয়ে গিয়েছেন, নগদ টাকা পেলে নগদান সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং শেয়ার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে যদি আমি এটা অ্যান্সার করতে চাই, শেয়ার হোল্ডারদের সত্ত্ব যেটা রয়েছে এটা বৃদ্ধি পাচ্ছে এবং নগদ মানে ক্যাশ সম্পদ বৃদ্ধি পাচ্ছে। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, বিজ্ঞাপন খরচ 60,000 টাকা 5 বছরের জন্য প্রদান করা হয়েছে, তাহলে 1 বছরের জন্য কত? 5 বরং 60, মৌখিকভাবে সলভ করবো আমরা। 1 বছরের জন্য 12,000 টাকা, তাহলে আমার 12,000 টাকা হলো খরচ, এবং বাকি যে 48,000 টাকা থাকলো সেটা বিলম্বিত বিজ্ঞাপন আকারে সম্পত্তির পাশে আসবে। এটা আমরা জানি, এটা আমাদের যে লাস্ট যে অংশটা থাকে অসমন্বিত ব্যয় ভুয়া সম্পত্তি সেখানে আসবে। তাহলে এই নাম্বার হচ্ছে অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10। বিক্রয় পরিমাণ এত টাকা হলে ক্রয় মূল্য
মুনাফা হার এত টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত। আমরা জানি শর্টকাট নিয়ম বিক্রিত পণ্যের ব্যয় থেকে ক্রয় মূল্য আসার নিয়মটা। তবে এই অঙ্কটা করার জন্য আমি একটা ছোট ট্রিক্স ব্যবহার করব, সূত্র ব্যবহার করব। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটার জন্য আমরা হিসাব বিচিত্রা বইটা ব্যবহার করেছি, যে বইটা আমি নিজে কো রাইটার। সো এখানে আমরা একটা সূত্র দেখিয়েছি, আমি আপনাকে সেই সূত্রটা লিখে অঙ্কটা বোঝানোর ট্রাই করছি। বিক্রিত পণ্যের ব্যয় কস্ট অফ গুডস সোল্ড ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য, আমাদের কাছে যে বিক্রয় মূল্য থাকবে ডিভাইডেড বাই 1 যোগ ক্রয় হার। যখন আমাদের কাছে এই অঙ্কটা এভাবে আসবে, যার মানে হলো যখন আমরা ম্যাথগুলো সলভ করার সময় যখন 20, 25, 33 এরকম পার্সেন্টেজ পাবো না, এরকম একটা 10 ও 20% পাবো, তখন আমরা এই একটা ফর্মুলাতে অঙ্কটা করব। ওকে, এখন আমরা লিখি বিক্রয় মূল্য হচ্ছে 11,700 টাকা, 1 যোগ ক্রয় হার হচ্ছে 10% মানে 0.10। যদি লিখতে পারি 11,700 টাকা নিচে 1.10। মনে রাখবো দশমিক তোলার জন্য উপরে 1, দুটি সংখ্যা থাকলে দুটি শূন্য বসে, 0 0 কেটে দিলাম। এখন আমরা দেখব এই যে ফিগারটা রয়েছে, ফিগারটা এখানে কত রয়েছে, ফিগারটা রয়েছে এখানে 11,700, লাস্টে একটা শূন্য আছে। এই সংখ্যাটা কি আমার 11 দ্বারা ভাগ যায় কিনা, জাস্ট এতটুকুই হচ্ছে আমার কাজ। এবং আমরা পুরো ম্যাথ করব না, আমাদের ঘাবড়ানোর দরকার নেই, 1 বাই 1 আমরা করব। 11 এই 11 একবার যায়, চলে আসলো 7, 7-এর মধ্যে 11 যায় না, একটা শূন্য নিলেন, পরের ডিজিট 7 নামাইলেন, তাহলে কয়বার যাবে 6, 6 11 66। আমাদের মনে অ্যান্সার হয়ে গেছে 106। আছে কি কোনো একটা অ্যান্সার? আমরা মনে আমাদের অ্যান্সারটা পেয়েছি 106। যদি আমরা দেখে আরেকটু করতে পারি, 4 0 আসবে, তারপর আসবে 3, তাহলে 33, দেন 7 0 আসবে 6, এ হলো আমাদের কাছে অ্যান্সার। ঠিক আছে, 10,636। এটা মনে এখানে কোথাও অপশনে নাই, দ্যাটস ওয়াই এটা কোনো সঠিক উত্তর নেই। বিভিন্ন বইয়ে জোরপূর্বক এটাকে উত্তর আকারে দেখানো হয়েছে, এটা অথবা এটা, কোনো দরকার নেই। মাঝে মধ্যে কিছু ক্যালকুলেটিভ ভুল থাকতেই পারে বিভিন্ন প্রশ্নপত্রে, এই ধরনের প্রশ্নপত্র দাগানোর সময় খুবই কেয়ারফুলি দাগাবেন। ঠিক আছে, আমি বলবো আপনারা কেউ দাগাবেনই না যদি কোনো প্রশ্ন ভুল থাকে, কারণ যদি ভুল থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাইকে অটো নাম্বার দিয়ে দিবে। কিন্তু যদি আপনি দাগায় আসেন এ, বাট অ্যান্সারটা হইলো না এবং প্রশ্ন সঠিক থাকলো, একটা নেগেটিভ নাম্বারের কাটা যাবে, কর্তন হবে, রিস্ক নেব না আমরা। এই ছিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা হিসাব বিজ্ঞান থেকে 10টি এমসিকিউ এর সমাধান। বাকি থেকে 10টি ব্যবস্থাপনা প্রশ্ন, পরে আমরা এটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাউন্ড সুব্রত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।